বিচার, সংস্কার ও নির্বাচন তিনটি গুরুত্বপূর্ণ বলছেন বিশিষ্টজনরা। দীর্ঘমেয়াদে নির্বাচিত সরকারই এগিয়ে নেবে বাংলাদেশকে। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা এন্ডোর্সড হতে হবে। বিচার, ইলেকশন, সংস্কার সেগুলো সমস্তই একটা কন্টিনিউইং প্রসেস এবং সেটা একসাথে হতে তো কোনো বাধা নেই। চট্টগ্রামে ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে 1 ঘণ্টা অবরুদ্ধ মুখ্য সংগঠক হান্নান মাসুদ। প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনেও দুপক্ষের উত্তেজনা। তারা একটা গ্যাংকে আশ্রয় দিয়েছে এবং সেই গ্যাং এখন একটা চিরাং স্টুডেন্ট ফোরাম নামে একটা ফোরাম করেছে এবং সেটার উপদেষ্টা হচ্ছে রিজাউর রহমান। আমি পরিষ্কারভাবে বলছি, যারা জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। গুলি খাইছে একটা। আবু সাইদ হত্যা মামলার অন্যতম আসামি ওসি রবিউলের গ্রামের বাড়িতে এলাহি কারবার। চাকরিতে ঢোকার পর জমি জমা বেড়েছে 10 গুণ। আমার আব্বার সঙ্গে কথা বলতে 1,40,000 ঠিক হয় যে ওসি স্যার খাবে, ওসি স্যার তো কম খাবেন। ভোট তো আসলে আমরাই করব, জনগণ ভোট দেবে। ভোট তো আসলে জিতে দেওয়ার ব্যাপারটা তো আমাদের কাছে নির্ভর করে। পোষ্য কোটাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি শিক্ষার্থী ও কর্মচারীরা। ঝুলে আছে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া। লস অ্যাঞ্জেলেসের দাবানল নতুন এলাকায় ছড়িয়ে পড়ার ঝুঁকি। 7 প্রতিবেশী রাজ্য আর কানাডা, মেক্সিকোর সহযোগিতায়ও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো আমি নাবিলা সোহার। বিচার, সংস্কার ও নির্বাচন তিনটি গুরুত্বপূর্ণ বলছেন বিশিষ্টজনেরা। তাদের মতে বিচার ও সংস্কার প্রক্রিয়া চলমান, তবে দৃশ্যমান অগ্রগতির জন্য সরকারের কাজ করা দরকার। পাশাপাশি চলতে পারে নির্বাচনের প্রক্রিয়া, কারণ দীর্ঘমেয়াদে নির্বাচিত সরকারই এগিয়ে নেবে ভবিষ্যৎ বাংলাদেশকে। ছাত্র জনতার দাবি বুলেটের আঘাতে বন্ধ করতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার। তাতে পিছপা না হয়ে রাজপথে গড়ে উঠেছে প্রতিরোধ, যাতে প্রাণ দিয়েছেন হাজারো মানুষ। অন্তর্বর্তী সরকার গঠনের পর শিক্ষার্থী সহ বিভিন্ন মহল থেকে দাবি ওঠে গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের। সময়ের সাথে সাথে ভোটের জন্য চাপ বাড়াতে থাকে রাজনৈতিক দলগুলো। প্রশ্ন হচ্ছে, কোনটা বেশি জরুরি? এই তিনটি বিষয়ের কোনোটি কম গুরুত্বপূর্ণ নয়। সংস্কারও গুরুত্বপূর্ণ, বিচার অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে বলবো যে নির্বাচন, সেটাও অতি গুরুত্বপূর্ণ। আইনজ্ঞরা বলছেন বিচার প্রক্রিয়া কিছুটা ধীর গতির। বেশি তাড়াহুড়া করতে গেলে প্রশ্নবিদ্ধ হতে পারে বিচারের উদ্দেশ্য। একটা নির্দিষ্ট সময় ধরে বিচার শেষ করবে বললে সেটা ফেয়ারনেস অফ দ্য ট্রায়ালের একটা প্রশ্ন এসে দাঁড়ায়। ট্রায়ালের পরে যারা আসামি থাকবেন, যারা কনভিক্ট যদি হন কেউ, তো সেক্ষেত্রে তাদের অ্যাপিলের বিধান আছে, সেটারও একটা শেষ হওয়ার সময় আছে। তারপরে তার উপর রিভিউ আছে, তো সেটা তো অনেক দীর্ঘ সময়ের ব্যাপার। যুদ্ধাপরাধীদের যে বিচারটা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই বিচারের যে খুব লম্বা সময় লেগেছিল তা কিন্তু নয়। এই একই ধরনের বিচার কিন্তু এবার হওয়ার কথা। বিচারের প্রথম ধাপটা অতিক্রম করতে পারলেই আমি মনে করি একটা বিরাট অর্জন হবে। এই বিশ্লেষকরা বলছেন, 53 বছরের জঞ্জালময় রাষ্ট্র ব্যবস্থা এক ঘোষণায় পরিষ্কার করা সম্ভব নয়। ফলে কিছু দায়িত্ব নির্বাচিত সরকারকে দিতে হবে। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা এন্ডোর্সড হতে হবে, মানে তারা সমর্থন করে এটাকে আইনের আকার দেবেন। সেক্ষেত্রে নির্বাচনের গুরুত্বটা কিন্তু অপরিসীম। তবে আমলাতন্ত্র, পুলিশ এবং নির্বাচন কমিশন, এগুলোর সংস্কার না হলে কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করাও কিন্তু সম্ভব হবে না। জনগণ তার নির্বাচনের প্রতিনিধি দেখতে চায়, এটা সবসময় মানুষের মনের এই আকাঙ্ক্ষাটা থাকে। নির্বাচন থেকে থাকবে, সেটাও কোনো আকাঙ্ক্ষিত বিষয় না। সুতরাং বিচার
ইলেকশন সংস্কার, সেগুলো সমস্তই একটা কন্টিনিউইং প্রসেস এবং সেটা একসাথে হতে তো কোনো বাধা নেই। ভবিষ্যৎ বাংলাদেশে সংস্কারের স্থায়িত্বের জন্যই রাজনৈতিক ঐক্যমত দরকার, না হলে অধরাই থাকতে পারে প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ফুরফুরে মেজাজে আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মানসিকভাবেও তিনি এখন যথেষ্ট চাঙ্গা, এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। লন্ডনে তিনি সাংবাদিকদের জানান, এরই মধ্যে দি ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি পরিবর্তন আনা হয়েছে চিকিৎসা পদ্ধতিতে। আরও পরীক্ষা নিরীক্ষা করার পর পরবর্তী ধাপগুলো নির্ধারণ করা হবে। এদিকে জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন জানান, পুত্রবধূ জোবায়দা রহমানের হাতের রান্না করা চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া। ডায়াবেটিসের কারণে নিয়মিত ভাত না খেলেও মাঝে মধ্যে অল্প খাচ্ছেন তিনি। এদিকে খালেদা জিয়াকে দেখতে লন্ডনে গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এখানে ওনারা পরীক্ষা নিরীক্ষা পরবর্তীতে ওপিনিয়ন দিবে যে এটার চিকিৎসার পরবর্তী ধাপগুলি কোনটা কখন কিভাবে হবে। কাজে এটা এখনই অগ্রিম বলার কোনো সুযোগ আসে নাই। কাজে যখন যে সময় যেরকম ব্যবস্থা নেওয়ার জন্য বলবে, ইনশাল্লাহ আমরা সেই অনুযায়ী সেই ব্যবস্থা এই দেশেই হোক আর বাইরে কোথাও যেতে হলেও সেটা আমাদের ব্যবস্থা নিতে হবে। তবে এখন যে অবস্থায় আছে এই মুহূর্তে এখানেই যে চিকিৎসা চলছে তাতে পরিবারের পক্ষ থেকে এবং চিকিৎসকদের পক্ষ থেকে আমরা মনে করি যে এটা সন্তোষজনকভাবে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের মাঝে বিবাদের জেরে 1 ঘণ্টা অবরুদ্ধ ছিলেন মুখ্য সংগঠক হান্নান মাসুদ। একই সময়ে সমন্বয়ক রাসেল আহমেদকেও মারধরের অভিযোগ উঠেছে আরেক সমন্বয়ক রাফির বিরুদ্ধে। এ নিয়ে রাসেলের অনুসারীরা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করতে গেলে সেখানেও দেখা দেয় উত্তেজনা। শেষ পর্যন্ত যার যার অবস্থান ব্যাখ্যা করে 2 সমন্বয়ক করেছেন সংবাদ সম্মেলন। চট্টগ্রামের 2 কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ ও খানতালাত মাহমুদ রাফির সমর্থকদের মধ্যে নগরীর প্রেস ক্লাবে এভাবেই উত্তেজনা তৈরি হয়। মারমুখী অবস্থানে দুপক্ষের অনুসারীরাও। ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যায়। এর আগে বিকেলে জুলাই প্রক্লেমেশন জারির দাবি জানিয়ে লিফলেট বিতরণ শেষে সন্ধ্যায় নগরীর ওয়াসার একটি অফিসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শিক্ষার্থীরা মিলে মিটিং করে। এক পর্যায়ে সেখানে ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাংয়ের সদস্যরা মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সহ বেশ কিছু শিক্ষার্থীদের উপর হামলা করে। ঘণ্টাখানেকের মধ্যে অবরুদ্ধ থাকার পর ছাত্রদলের কর্মীদের সহায়তায় বেরিয়ে আসে তারা। এরা বহিরাগত ছাত্রলীগের টুকাই আসছিল হান্নান ভাইয়ের উপর হামলা করার জন্য। শুধুমাত্র আমাকে মারার একমাত্র কারণ আমি হান্নান ভাইকে সেফটি দিয়েছিলাম। এটার জন্য ডট গ্যাং এর টুকাই সাথে আমাকে প্রকাশ্যে বলছে আমাদের চট্টগ্রামে কোনো আন্দোলন হয় নাই। হান্নান মাসুদ আর সাগর দনজন একসাথে মিলিতভাবে বলছে। এই ঘটনার নিন্দা জানিয়ে রাত 8:30টায় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন ডাকে কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সহ অন্যান্যরা। রাসেল অভিযোগ করেন আরেক সমন্বয়ক রেজাউর রহমান ও রাফি এই হামলায় জড়িত। তারা একটা গ্যাংকে আশ্রয় দিয়েছে এবং সেই গ্যাং এখন একটা চিরাং স্টুডেন্ট ফোরাম নামে একটা ফোরাম করেছে এবং সেটার উপদেষ্টা হচ্ছে রিজাউর রহমান। সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পর সেখানে হাজির হন অভিযুক্ত সমন্বয়ক রাফি। অভিযোগ অস্বীকার করে দোষীদের বিচারের দাবি জানান। আমি পরিষ্কারভাবে বলছি, যারা জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। পুরো ঘটনাটি নিয়ে দুপক্ষের অনুসারীরা একে অপরকে দোষারোপ করছেন। মামুন রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। এদিকে মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 গ্রুপের মারামারিতে আহত 2 জন। শনিবার সন্ধ্যায় শহরের বেউথা এলাকায় জুলাই ঘোষণাপত্র প্রকাশের লিফলেট বিতরণ কর্মসূচির বিষয়ে ছাত্র প্রতিনিধিদের নিয়ে সভা করছিলেন কেন্দ্রীয় সহ সমন্বয়ক ইসমাইল হোসেন রুদ্র। এ সময় তার উপস্থিতিতে ছাত্র প্রতিনিধিদের 2 গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। এতে মেহরাব খান ও মিরাজ হোসেন আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশে যোগ দেওয়ার আগে দিন পার করতেন অর্থ কষ্টে। চাকরিতে প্রবেশের 14 বছরে শুধু জমিজমা বেড়েছে প্রায় 10 গুণ।
নির্বাচনে প্রার্থীকে জিতিয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়া সহ আছে আরও অভিযোগ। বলছি, রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাইদ হত্যা মামলায় 11 নম্বর আসামি তাজহাট থানার সাময়িক বরখাস্ত ওসি রবিউল ইসলাম নয়নের কথা। পুলিশের খাতায় তিনি পলাতক। লালমনিরহাট কালীগঞ্জের মাছুয়াপাড়া এলাকা প্রত্যন্ত অঞ্চলে হঠাৎই চোখে পড়ে বিলাসবহুল এক বাড়ি, যার মালিক রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার সাময়িক বরখাস্ত ওসি রবিউল ইসলাম নয়ন। নিজ গ্রামে শুধু এই বাড়িটি নয়, লালমনিরহাট ও রংপুরের বিভিন্ন স্থানে 200 শতকেরও বেশি জমির মালিক রবিউল, যেগুলোর বাজার মূল্য কয়েক কোটি টাকা। উনি বিক্রি করছে, তাই নয়ন এসআইয়ের ঘর নিচ্ছে আর কি। জমি আছে 30 শতক। আলমের কাছ থেকে নয়ন এসআই নিছি, তখন এসআই ছিল, আছে মানে 30 শতক। আমার চাচাতো ভাই বিক্রি করছে, মানে ওর বাবা। অথচ 2010 সালে পুলিশে যোগদানের আগ পর্যন্ত অর্থকষ্টেই দিন কাটতো তার পরিবারের। টিনের বাড়ি ও 27 শতক জমি ছিল সম্বল। তাহলে 14 বছরে কিভাবে এত সম্পদ গড়ে তুললেন? আপনিও জানেন, আর এটা বলার কোনো অপেক্ষা থাকে না। এইটুক বাড়ি করছি, আর জমি জমা তো লাইন বললেই চলে। অভিযোগ রয়েছে, ওসি থাকাকালীন মামলা করতে টাকা নিতেন রবিউল। বিগত রংপুর সিটি নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীকে জিতিয়ে দেওয়ার বিনিময়ে চেয়েছিলেন 10 লাখ টাকা। ব্যবসায়ীকে মাদক মামলায় চালান করে দেওয়ার ভয় দেখিয়েও টাকা নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। প্রথমে 5 লাখ চাইছিল, পরে 3 লাখ, পরে কথাবার্তা হয়ে আমার আব্বার সঙ্গে কথাবার্তা 1,40,000 ঠিক হয় যে ওসি স্যার খাবে, ওসি স্যার তো কম খাবে না। ভোট তো আসলে আমরাই করব, জনগণ ভোট দেবে, ভোট তো আসলে জিতে দেওয়ার ব্যাপারটা তো আমাদের এই কাছে নির্ভর করে। তো আপনি যদি আমাদের একটা কন্ট্রাক্টে আসেন, তাহলে আপনাকে আমি জিতে যাওয়ার ব্যবস্থা করব। উনি 10 লক্ষ টাকা চাইছিল। ওসি রবিউলক যে আমরা 1,10,000 টাকা দিছি, সেটাও গ্রাম থেকে আমাদের লাভের উপর নেওয়া টাকা, সেটা এই পর্যন্ত 2.5 লাখ টাকার মতো লাভ সুদ হয়ে গেছে। গত বছর সাময়িক বরখাস্ত করা হয় রবিউল ইসলাম নয়নকে। এরপর থেকেই পুলিশের খাতায় পলাতক সে। ইন্সপেক্টর রবিউল সেই মামলার আসামি, আপনি জানেন সে এখন পলাতক আছে। রবিউলের যদি কর্মকাণ্ড কোনো অন্যায় হয়ে থাকে এবং প্রচলিত আইনের পরিপন্থী হয়ে থাকে, অবশ্যই সেও শাস্তির আওতায় আসবে। রবিউল ইসলাম নয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ হত্যা মামলার 11 নম্বর আসামি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। পোষ্য কোটাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদিকে শিক্ষার্থী, অন্যদিকে কর্মকর্তা কর্মচারীদের অবস্থান। চলছে আন্দোলন সহ নানা কর্মসূচি। শিক্ষার্থীদের দাবির মুখে কোটা 1% নামানোর পরও আন্দোলন না থামায় প্রশাসন তা পুরোপুরি তুলে দেওয়ার ঘোষণা দেয়। এর পরপরই এই সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে নামেন কর্মকর্তা কর্মচারীরা। এই পরিস্থিতিতে তারিখ ঘোষণার পরও ঝুলে আছে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী 12, 19 ও 26 এপ্রিল ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে, কিন্তু এখনও বন্ধ রয়েছে প্রাথমিক আবেদন প্রক্রিয়া। এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন থেকে চলে আসা পোষ্য কোটা নিয়ে ঝামেলার সূত্রপাত। শিক্ষার্থীদের দাবির মুখে এই কোটা কমিয়ে 1% করার পরেও আন্দোলন থামেনি। বাধ্য হয়ে প্রশাসন কোটা পুরোপুরি তুলে নেয়ার ঘোষণা দেয়, আর এরপরই সেই ঘোষণার বিরুদ্ধে মাঠে নামেন কর্মকর্তা কর্মচারীরা। অবশ্যই আবার যদি একটা জুলাই দরকার হয় তাহলে আমরা যাব, কারণ শহীদের রক্তের উপর দিয়ে কোনো প্রকার অযৌক্তিক কোনো কিছু থাকতে পারে না। এবং নামে বেনামে এই ধরনের অনিয়ম শুধুমাত্র পোষ্য কোটা না, আমরা সামনে আরও অনেক কিছু নিয়ে আগাবো যেগুলো নামে বেনামে চলতেছে। কর্মকর্তা কর্মচারীরা এখন দাবি করছেন কোটা নয়, ভর্তি পরীক্ষায় তাদের সন্তানদের সুযোগ দেওয়ার বিষয়টিকে তারা প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে দেখেন। তাদের দাবি দেশের অন্য একাধিক বিশ্ববিদ্যালয়ে এমন প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল রয়েছে। ভর্তি পরীক্ষা কেন? বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজই হয়তো সুষ্ঠুভাবে চালানো সম্ভব হবে না যদি আমাদের কর্মকাণ্ড কর্মসূচি চলতে থাকে। নিজেদের দাবি নিয়ে লাগাতার আন্দোলন শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা। তারা বলছেন এই দাবিতে দলমত নির্বিশেষে ক্যাম্পাসে কর্মরত সবাই তাদের সঙ্গে আছেন। আমাদেরকে যেভাবে জিম্মি করা হয়েছিল, জিম্মির বিচার অবশ্যই প্রশাসন করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, এবং কোনো ছাত্র এই অপরাধ করতে পারে না। এই অপরাধ যদি ছাত্র করতে পারে না, যারা করেছে তারা অবশ্যই ছাত্র না।
এদিকে উদ্ভট পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন ভর্তি ইচ্ছুকরা। তারা দুশ্চিন্তায় পড়েছেন প্রাথমিক আবেদন বন্ধ হয়, আর ক্যাম্পাসের শিক্ষার্থীরাও বিপাকে পড়েছেন প্রশাসনিক নানা কাজ করতে গিয়ে। যারা ভর্তি পরীক্ষা দিবে তারা ধরেন একটা পড়ার যে একটা ফ্লো যেটা আছে তারা এখন অধিকাংশ হারিয়ে ফেলতেছে। ভর্তি পরীক্ষাটা আমাদের যে আগে যে ডেটটা দেওয়া হয়েছিল সেই পরীক্ষায় যেন সেই ডেটে যেন পরীক্ষাটা হয়। তারা এখানে চাকরি করে, তাদের ছেলেমেয়েরা যথেষ্ট স্বাচ্ছন্দ্যে থাকে, আর আমরা সেখানে পোষ্য কোঠা তো ব্যতীত আমরা কোনো কোঠা ভোগও করি না। কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে সঠিক সময়ে ভর্তি পরীক্ষা নেয়ার চেষ্টা চালাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্তমান যে বাস্তবতা, নতুন যে বাংলাদেশে, সেখানে আসলে কোটা নামের এই কলঙ্কটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা বলছে যে এটা প্রাতিষ্ঠানিক সুবিধা, কিন্তু সেটিও যে নামেই হোক না কেন এই মুহূর্তে সেটি আসলে খুবই দুরূহ একটি ব্যাপার। প্রশাসন বলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবার দেশের কয়েকটি বিভাগীয় শহরে নেওয়া হবে, যা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। আর ক্যাম্পাসের পরিস্থিতি সেই প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাচ্ছে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। ঘন কুয়াশার সাথে কনকনে ঠান্ডায় কাহিল জনজীবন, ব্যাহত হচ্ছে চাষাবাদও। এ বিষয়ে আরো জানাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিক ছোটন। ছোটন, সকালবেলায় কি সূর্যের দেখা মিলেছে কিনা, শীত কেমন অনুভূত হচ্ছে, আর চাষাবাদের কি অবস্থা দেখছেন জানাবেন। সোহার, সূর্যের দেখা মাঝে মাঝে মিলছে, আবার মাঝে মাঝেই কুয়াশাচ্ছন্ন একেবারে প্রকৃতি ঢেকে যাচ্ছে। শীতের তীব্রতা এতটুকুও কমেনি। সকালে এবং সন্ধ্যায় শীতের তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে প্রকৃতি, এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উত্তর থেকে যে ধেয়ে আসা বাতাস, সেই ঠান্ডা বাতাসের কারণেই মানুষ আসলে কাহিল অবস্থায় পড়ছে। একই অবস্থায় বিরাজ করছে ফসলের মাঠগুলোতেও। আমরা দেখেছি যে প্রচণ্ড শীতের কারণে অনেক ফসলের বেশ ক্ষতি হয়ে গেছে। চাষিরাও ঠিকমতো মাঠে নামতে পারেননি, বিশেষ করে বোরো ধান চাষাবাদে চাষিরা এখনো ফিরতে পারেননি মাঠে। কিন্তু রবি শস্যের যে চাষাবাদগুলো হচ্ছে সেগুলোর মধ্যে সরিষা, আলু, গম বা অন্যান্য যে শীতকালীন শাকসবজি সেগুলো চাষ হচ্ছে, কিন্তু তাতেও কিন্তু বেশ প্রভাব পড়েছে। বিশেষ করে বোরো বীজতলা নিয়ে চাষিরা বেশ চিন্তিত। তারা বলছেন যে ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের কারণে এই চাষাবাদগুলো ব্যাপকভাবেই ক্ষতি হয়েছে। বোরো বীজতলা নানা রকম রোগে আক্রান্ত হয়েছে, যদিও কৃষি বিভাগের পক্ষ থেকে এই চাষাবাদ রক্ষায় নানা রকম পরামর্শ দিচ্ছে, কিন্তু তারপরেও আসলে এই বৈরী আবহাওয়ার কারণে ফসলগুলো টিকে রাখা কঠিন চাষিদের জন্য, এমনটি অবস্থা। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে আসলে এই অঞ্চলের মানুষ একেবারে জুবুথুবু হয়ে পড়ে। এবছরও আমরা তাই দেখছি। আজকে পৌষের শেষ দিকে অর্থাৎ 28 তারিখ, কিন্তু শীতের যে তীব্রতা তাতে মনে হচ্ছে যে এর পরের মাসেও এই তীব্রতা থাকবে এবং ঘন কুয়াশা থাকবে। আজকে আবার আকাশের পরিস্থিতিটা যদি বলি, আবহাওয়ার পরিস্থিতি যদি বলি, তাহলে হচ্ছে যে কুয়াশাচ্ছন্ন, অর্থাৎ গতকাল সন্ধ্যা থেকে আজকে এই সকাল এখন পর্যন্ত প্রকৃতিতে ব্যাপক কুয়াশা রয়েছে। সেই সাথে হিমেল বাতাস বইছে। এই হিমেল বাতাসে আসলে সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে মানুষকে, বিশেষ করে দরিদ্র শ্রেণীর মানুষ বা যারা শ্রমজীবী মানুষ, তারা সবচাইতে বেশি সমস্যায় পড়ছেন। আর বয়োবৃদ্ধ এবং শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সব মিলিয়ে আসলে প্রকৃতি জুড়ে যে শীতের দাপট, সেই দাপটে কিন্তু বেশ কাহিল অবস্থায় বলা চলে। ছোটন, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শীতবস্ত্র বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার হোসেনপুর স্কুল মাঠে ছিল এই আয়োজন। FBCCI এর সাবেক পরিচালক বজলুর রহমান এসব সহায়তা দেন। মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শতাধিক মানুষের দেয়া হয় চক্ষু চিকিৎসা সেবা। সেই সাথে শীতবস্ত্র পেয়েছেন 1200 হতদরিদ্র মানুষ। এছাড়া ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করা হয় শিক্ষা উপকরণ। পাবনার বিস্তীর্ণ মাঠে পেঁয়াজ আবাদের ধুম। চারা তোলা, রোপণ সহ সেচ দিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। পরিপক্ক পেঁয়াজ বাজারজাতে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কেউ তুলেছেন পেঁয়াজের চারা, কেউ বা করছেন রোপণ। সেচ কাজেও ব্যস্ত অনেকে। পাবনার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন এমন চিত্র।
দেশের পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলাগুলোর একটি পাবনা। সবচেয়ে বেশি আবাদ হয় সুজানগরে। বীজ থেকে চারা উৎপাদন, এরপর বিশেষ প্রক্রিয়ায় জমি প্রস্তুত শেষে রোপণ। 3 মাস পর তোলা হবে পরিপক্ক হালি পেঁয়াজ। পেঁয়াজটার দাম অতিরিক্ত বাড়তে কিনতে হয়েছে এবার। মোটকাটা পেঁয়াজের যে খরচ হয়েছে অর্ধেক খরচ আমার আসতেছে না। যদি আমাদের এইরকম আবাদ খরচ হয় তাহলে আমরা আগামীতে আর আবাদ করব না। কৃষকদের দাবি চলতি মৌসুমে আগাম জাতের মুড়ি কাটায় কাঙ্ক্ষিত লাভ হয়নি, তাই হালি পেঁয়াজ ঘিরেও বাড়ছে দুশ্চিন্তা। বাতনি কাটানি লাগছে, হাটে নেওয়া লাগছে, মনে হয় সব লস। আমার খরচ হয় না, আমরা বীজ তুলবো না, বীজ মাঠাই থাকুক। তাছাড়া এই তুলি কী করবো, আমার তো খরচই হয় না, খরচই হয় না, তার লাগানির খরচ কী হবে। 1 মণ পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 1200-1300 টাকা। এখন আমার এই জমিতে 1 বিঘে 1,20,000 টাকা খরচ হয়েছে, তাহলে আমরা এখন তো বিশাল মনে হয় যে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। দাম ভালো পেতে পরিপক্ক পেঁয়াজ বাজারজাতের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নতুন করে শুল্ক আরোপ করে আমদানিতেও করা হবে নিরুৎসাহিত। আমরা কৃষকদেরকে যেটি পরামর্শ দিচ্ছি যে ম্যাচিউরড অর্থাৎ পরিপক্ক পেঁয়াজগুলোকে তুলে বাজারে নিয়ে আসার জন্য, এবং তারা যদি দাম পাওয়ার আশায় যদি কোনো ইমেচিউর পেঁয়াজ যাতে বাজারে না নিয়ে আসে সেই বিষয়ে আমরা পরামর্শ দিচ্ছি। এবছর পাবনায় 44,221 হেক্টর জমিতে হালি পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন হবে 6,59,936 মেট্রিক টন। জারিন অর্নি, যমুনা নিউজ। ভয়াবহ আগুনে পুড়ল নোয়াখালীর মাইজদি হকার্স মার্কেট। অবশ্য কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস জানায় শনিবার রাত 11:15টার দিকে হঠাৎই মার্কেটে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, তবে পুড়েছে কমপক্ষে 25টি দোকান। এতে নিঃস্ব অনেকে। কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। টাঙ্গাইলের বেসরকারি সংস্থা এসডিএস এর জমি থেকে রাতের আধারে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠান কর্মীদের অভিযোগ, স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী নেতাদের ছত্রছায়ায় ভুয়া কাগজ এবং রেজুলেশন তৈরি করে জমি দখল করে নেয়। এ বিষয়ে আদালতে 2টি মামলা চলমান থাকলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটি উত্তোলন। টাঙ্গাইল সদরের চারাবাড়ি এলাকা। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে রাতের আধারে ভেকু দিয়ে চলছে মাটি কাটার মহোৎসব। মাটি কাটার পর তা তোলা হচ্ছে ড্রাম ট্রাকে। স্থানীয়দের অভিযোগ, এভাবেই গেল 1 মাস ধরে সোশ্যাল ডেভেলপমেন্ট সংসদ এসডিএস এর জমির মাটি বিক্রি করছে একটি মহল। এলাকাবাসী ও প্রতিষ্ঠানটির কর্মীরা জানায় 1989 সালে এসডিএস এর নামে রেজিস্টার হয় এই জমি। 2002 সালে এসডিএস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইসমাইল হোসেন সিরাজের বিরুদ্ধে মামলা হলে কারাগারে যান তিনি। পরে সুযোগ বুঝে আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় ভুয়া কাগজ ও রেজুলেশন তৈরি করে জমির দখল নেয় স্থানীয় প্রভাবশালী মোজাম্মেল হক। প্রতিনিয়ত মাটি তোলার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পার্শ্ববর্তী তোরাবগঞ্জ সড়ক। মোজাম্মেল সাহেব বালু বিক্রি করে বা এখানে স্থাপনা তৈরি করতেছে। ওনার অনেক আত্মীয় স্বজন ছিল যারা আওয়ামী লীগের কর্ণধর। একটা জাল কমিটি করে এই সম্পত্তি সে দেখাইছে, রেজিস্টার দেখে এই জমির পর সে বিভিন্ন স্থাপনা তৈরি করছে। প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, এসডিএস এর চেয়ারম্যান কারাগারে থাকায় সমিতির জমি বিক্রির কোনো সুযোগ নেই। তবু 2015 সালে প্রতিষ্ঠানটির সদস্য নুরুল ইসলামকে মহাপরিচালক দেখিয়ে তার কাছ থেকে জমি কেনার দাবি করে মোজাম্মেল। এ বিষয়ে থানায় 2টি মামলা চলমান থাকলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটি তোলার মহোৎসব। কমিটি বাতিল হওয়ার পরে সেই বাতিল কমিটির যিনি সভাপতি ছিলেন চেয়ারম্যান নুরুল ইসলাম, তার কাছ থেকে মোজাম্মেল সাহেব এই 800 ডিসিমাল সম্পত্তি কিনে নিছে। এই কেনাটাই অবৈধ। তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন মোজাম্মেল। দাবি, রেজিস্ট্রারকৃত 800% জমি থেকেই মাটি উত্তোলন করছেন তিনি। প্রশাসন বা তখন চিন্তা করলো যে জজ করে মামলা হইছে, এখন আমরা যে নাক গলাবার যাবো কিভাবে করে যাবো, তাহলে সমস্যা হইতে পারে, যার কারণে এখন সেই অসুবিধাটা হইতেছে না। মামলা চলাকালীন সময়ে কিভাবে মাটি তোলা যায় জমি থেকে, এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি প্রশাসনের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।
বিদেশি পণ্যের আকাশ ছোঁয়া দামের বিপরীতে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের পণ্যের খোঁজে দেশীয় ইলেকট্রনিক্সের প্যাভিলিয়নে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। বাণিজ্য মেলায় ক্রেতাদের জন্য সর্বোচ্চ মূল্য ছাড় দিচ্ছে যমুনা ইলেকট্রনিক্স। আকর্ষণীয় ডিজাইন, গুণগত মানের পাশাপাশি ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের প্যাভিলিয়নে চলছে মূল্য ছাড়ের অফার। টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, এসি, মাইক্রোওভেন থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্স মিলছে সাশ্রয়ী মূল্যে। পণ্যের ফ্রি হোম ডেলিভারির সুযোগ হাতছাড়া করছেন না অনেকেই। বাইক দেখছিলাম, সো আমার একটা বাইক কেনার চিন্তা ভাবনা আছে, তাই আপনাদের পেগাসাস কোম্পানি আর কি কোয়ালিটি কেমন তাই দেখলাম। বাণিজ্য মেলায় আসছি, যমুনাতে ঢুকলাম, তাদের পণ্য দেখছি, দেখার পরে আমাদের কাছে ভালো মনে হয়েছে এবং পণ্যের গুণগত মান ভালো। ডিসকাউন্টটা মোটামুটি ভালোই আছে আর এখানেও আছে, তো আশাবাদী দেখি যদি প্রোডাক্টটা যেভাবে শো করছে যদি ভালো হয় তাহলে তো আমার দেখা থেকে আরও 10 জন নিবে এটা, কিন্তু আমার বেশ ভালো লাগছে। গ্যাসের চুলা, রাইস কুকার, আয়রন, মিক্সার গ্রাইন্ডার সহ নিত্যপণ্যের জন্য গৃহিণীদের পছন্দ এই প্যাভিলিয়নটি। যুবকদের নজর কেড়েছে নতুন ডিজাইনের পেপাসাস যমুনা মোটরসাইকেল। পাশাপাশি টেম্পার গ্লাসের রেফ্রিজারেটরও বেচাকেনা ভালো হচ্ছে। প্রায় অর্ধেক দামে 100 ইঞ্চির স্মার্ট টিভিও ক্রেতাদের পছন্দের তালিকায় স্থান পেয়েছে। যমুনা ফ্রিজ ব্যবহার করি, সেটা আসলে অনেক দিন ধরেই ব্যবহার করছি, তো একটা যেহেতু ভালো পেয়েছি সেজন্য আবার একটু দেখার জন্য আসছি আর কি। অন্যান্য শোরুম থেকে এখানে অনেক দেখি সাশ্রয় আছে দাম। আপনাদের যমুনার 1 টনেরটা দেখলাম, 2 টনেরটা দেখলাম, হিউজ একটা ছাড় দিচ্ছে। এখন এটা অ্যাভেলেবল নাকি এটা একটা আপকামিং, তারপরে এটা অ্যাভেলেবল আছে ইনভার্টার, এটা নাকি অনেক বিদ্যুতের সুবিধা আছে আর কি। বিক্রয় কর্মীরা জানিয়েছেন বাজার প্রতিযোগিতায় শীর্ষে থাকা চ্যালেঞ্জ নিয়ে পণ্য উৎপাদন করে যমুনা ইলেকট্রনিক্স। গতবারের তুলনায় এবার বেচাকেনা ভালো হচ্ছে, সামনে বিক্রির পরিমাণ আরও বাড়ার আশা করছেন তারা। বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনারা এখানে আমরা এনশিওর করতেছি। আপনারা সবাই স্বাগত এবং আমরা যথেষ্ট রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ। উই আর অপটিমিস্টিক যে আমাদের যে একটা নির্দিষ্ট কোম্পানিজ গোল টুয়ার্ড দ্য 2025 DITF, আমরা ইনশাল্লাহ সেটা লক্ষ্যে উপনীত হব বলে আশা করি। এবারের মেলায় 15 থেকে 35% পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে যমুনা ইলেকট্রনিক্স। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। চট্টগ্রামে খেলার মাঠের সংকট দিন দিন প্রকট হচ্ছে। যে কয়েকটি টিকে আছে সেখানে খেলার বদলে মেলা হয় বেশি, ফলে শিশু কিশোরদের খেলাধুলার সুযোগ সংকুচিত। প্রশাসন ও জনপ্রতিনিধিরা প্রায় পুরনো মাঠ রক্ষা এবং নতুন মাঠ তৈরির আশ্বাস দিলেও কার্যত তার বাস্তবায়ন হয়নি। যেখান থেকে আকরাম খান, তামিম ইকবাল সহ অনেক তারকার ক্রিকেট শুরু, সেই আউটার স্টেডিয়ামের চিত্র এখন এমন। কখনো এটি গাড়ির পার্কিং, কখনো হয় মেলা। 2023 সালে চারপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর কিছুটা সংস্কার করলেও সম্প্রতি মেলা আয়োজনে আবারও ক্ষতবিক্ষত মাঠটি। তীব্র সমালোচনার মুখে সরিয়ে নেওয়া হয় মেলা। ছেলেরা প্র্যাকটিস করবে কোথায়? বালুর মাঠে প্র্যাকটিস করে কি আর ম্যাচ খেলা যায়? মাঠটা পরিপূর্ণ নষ্ট করে ফেলছে। যে মাঠটা একটু মানে অনেক ভালো লেভেল একটা মাঠ ছিল, একটা করুণ অবস্থা। এটা রিকভারি করে আনতে কত সময় লাগবে আল্লাহ বলতে পারবে। আমাদের প্র্যাকটিস গ্রাউন্ডে যদি মেলা দেয় তাহলে আমরা প্র্যাকটিস করবো কোথায়? মেলা হোক বা অন্য কিছু হোক, এক প্রকার ব্যবসা, তো এই ব্যবসাগুলোর জন্য অন্য অনেক প্লেস আছে, এখানে করুক। এই মাঠটাকে সংস্কারের আওতায় রাখবো এবং মাঠটাকে আরও বেশি খেলার উপযোগী করবার জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করবার দরকার আমরা পর্যায়ক্রমে সেই পদক্ষেপ গ্রহণ করব। চট্টগ্রাম মহানগরীতে মাঠ সংকট দীর্ঘদিনের। প্যারেড মাঠ ও পোলো গ্রাউন্ডের মতো দু একটি মাঠ অক্ষত থাকলেও সেখানে খেলার চেয়ে মেলা, সভা সমাবেশ হয় বেশি। এর বাইরে হারিয়ে গেছে কিছু মাঠ, আর কিছু ব্যবহার অনুপযোগী, ফলে শিশু কিশোরদের খেলাধুলার সুযোগ সংকুচিত। চট্টগ্রামে তো এরকম কোথাও মাঠও নেই, আমরা কোথায় খেলবো? খেলার মাঠের অপ্রতুলতার কারণে এখানে এসে খেলতে হয়। অনেক ছেলেপেলে আসে কিন্তু এভাবে সংস্কার নেই। বর্ষার সময় এসে এখানে একদম মানে বিচ্ছিরি কারবার হয়ে যায়। মাঠগুলো অধিকাংশ সময় কিন্তু মেলা এবং খেলাধুলার অন্যান্য কর্মকাণ্ডে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে, যে কারণে আমাদের যুব সমাজকে আমরা খেলাধুলার পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ আমরা করে দিতে পারছি না। বেহাল অবস্থায় থাকা মাঠ সংস্কার করা এবং প্রতি ওয়ার্ডে অন্তত একটি করে মাঠ তৈরির আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটির নতুন মেয়র। আমি চাচ্ছি যে খেলার মাঠটাকে প্রাধান্য দিতে। ইতিমধ্যেই আমি প্রায় 5-6টা মাঠ করে ফেলেছি এবং ভিত্তিপ্রস্তর আরও 2টা হালি শহরে আমাদের প্ল্যান আছে। বাকলি স্কুলের মাঠটাকে আমরা সুন্দর করবো, আমাদের যে স্টেডিয়াম আছে বাকলিয়াতে সেটাকেও আমরা একটা সুন্দর অবস্থায় নিয়ে যাব। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এখনো কমেনি দাবানলের ভয়াবহতা। দিক পরিবর্তন করে লস অ্যাঞ্জেলেসের উত্তর পূর্বে নতুন এলাকার দিকে ছড়াচ্ছে আগুন। ম্যান্ডেভিলের দিকে অগ্রসর হওয়ায় নিরাপদ আশ্রয়ে সরে যাবার নির্দেশনা দেওয়া হয়েছে অঞ্চলটির বাসিন্দাদের। ঘর ছাড়তে প্রস্তুত থাকতে বলা হয়েছে আরও 1,66,000 মানুষকে। আগুন দ্রুত ছড়িয়ে পড়া ঠেকাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। আকাশ থেকে ছেটানো হচ্ছে পানি ও অগ্নি নির্বাপক রাসায়নিক। তবে শনিবার থেকে আবারও বাড়তে শুরু করেছে বাতাসের তীব্রতা। বুধবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। সবচেয়ে বড় দাবানলের কবলে থাকা প্যালিসেডে পড়েছে আরও 1,000 একর এলাকা। ক্যালিফোর্নিয়া প্রশাসনকে সহায়তায় প্রতিবেশী 7 রাজ্য, কানাডা ও মেক্সিকো থেকে পাঠানো হয়েছে বিশেষ টিম। সালই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর। বিশ্ব আবহাওয়া সংস্থার পর এবার নিশ্চিত করল মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা C3S এর তথ্য, গত বছর গ্রহটির তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি, যে কারণে বন্যা, খরা কিংবা তীব্র দাবদাহে নজিরবিহীন ভোগান্তিতে ছিল পৃথিবীবাসী। জলবায়ু পরিবর্তন, পরিবেশগত বিপর্যয়, বায়ু দূষণ সহ নানা কারণেই বিপর্যস্ত ছিল গেল বছর। তবে এর মধ্যে সবচেয়ে আলোচিত যে বিষয়টি ছিল তা হলো এল নিনোর প্রভাব। নাসা এবং বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে এল নিনোর প্রভাবে 2024 ছিল সবচেয়ে উষ্ণ বছর। জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা C3S বলছে 1850 থেকে 1900 সাল কিংবা শিল্প পূর্ব যুগের তুলনায় গেল বছরে পৃথিবীর গড় তাপমাত্রা ছিল 1.6 ডিগ্রি সেলসিয়াস বেশি। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণে এমনভাবে বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে যা বর্তমান যুগের মানুষ আগে কখনো অনুভব করেনি। বিশ্ব আবহাওয়া সংস্থা নিশ্চিত করছে যে রেকর্ড করা বছরগুলোর মধ্যে 2024ই সবচেয়ে উষ্ণ বছর। প্রাকশিল্প যুগের চেয়েও 1.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি দেখা গেছে বছরটিতে। গেল 10 বছরের প্রতিটিই ছিল উষ্ণতম। শুধু তাই নয়, সমুদ্রের তাপমাত্রাও রেকর্ড পরিমাণ বেড়েছে। জলবায়ু সংস্থাগুলোর গবেষণা বিদায়ী বছরের প্রত্যেক মাসই আগের যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ উষ্ণ কিংবা দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণ ছিল। এমন পরিস্থিতি চলতে থাকলে ভয়াবহ দুর্যোগে পড়বে বিশ্ববাসী, শঙ্কা মহাকাশ গবেষণা সংস্থা নাসার। বর্ধিত তাপমাত্রার প্রভাব সারা বিশ্বেই অনুভূত হচ্ছে। আপনি কোথায় বাস করছেন তার উপর নির্ভর করে প্রভাব পড়ছে। উপকূলীয় এলাকাগুলোতে সমুদ্রের স্তর বৃদ্ধি পাচ্ছে, যা জলোচ্ছ্বাস কিংবা বন্যা পরিস্থিতির সৃষ্টি করছে। কিছু কিছু জায়গায় তীব্র তাপদাহের ঘটনা ঘটছে। পানিচক্রেও পরিবর্তন এসেছে, যার অর্থ কোথাও অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে, আবার কোথাও একদমই বৃষ্টি নেই। ভবিষ্যতে এই প্রভাবগুলো আরো বাড়বে। সাধারণত বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির জন্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণকেই সবচেয়ে বেশি দায়ী করা হয়। যে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, চীনের মতো পরাশক্তিগুলো। গেল বছর কার্বন নিঃসরণের মাত্রা যুক্তরাষ্ট্র 6% কমালেও বেড়েছে বেইজিংয়ের। অনিক রহমান, যমুনা নিউজ। দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত যাত্রীবাহী বিমানের শেষ 4 মিনিটের কোনো তথ্য মেলেনি ব্ল্যাক বক্সে। শনিবার দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে তথ্য। তদন্তকারীদের প্রত্যাশা ছিল ব্ল্যাক বক্স থেকে দুর্ঘটনার আগ মুহূর্তের ধারণা পাওয়া যাবে। তবে ধারণা করা হচ্ছে বিমানটির সব ধরনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তাই দুর্ঘটনার আগ মুহূর্তে কোনো ডেটা রেকর্ড হয়নি। পরীক্ষা নিরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে ব্ল্যাক বক্স দুটি। গত 29 ডিসেম্বর ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার প্রবেশের পর বিধ্বস্ত হয় জেজু এয়ারের বোয়িং 737-800 মডেলের বিমান। মৃত্যু হয় 179 জনের। জীবিত উদ্ধার করা হয় 2 জনকে। অবতরণের সময় ল্যান্ডিং গিয়ার চালু না হওয়ায় রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালে ধাক্কা খায় বিমানটি। আগুন ধরে যায় সেটিতে। পেরুর পার্লামেন্টে নারীদের মিনি স্কার্ট পরাকে ব্যান করেছে কংগ্রেস। গ্রীষ্মকালীন পোশাকের নতুন নির্দেশনায় নারী কর্মচারীদের জিন্স, স্নিকার্স, শর্টস পরিধানেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। তবে তালিকার বাইরে থাকবেন 130 নারী এমপি। ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এই সিদ্ধান্ত। পেরুর
পার্লামেন্টে নারী কর্মীদের শালীন পোশাকে অফিস করার নির্দেশনা ছিল আগে থেকে। এবার প্রথমবারের মতো অফিসে মিনিস্কার্ট, জিন্স, শর্টস ও স্নিকার্স ব্যান করল পেরুর কংগ্রেস। নির্দেশ অমান্য করলে পেতে হবে শাস্তিও। কর্মঘণ্টায় নারী কর্মচারীদের পোশাক নিয়ে কংগ্রেসের এমন নির্দেশনায় তোলপাড় চলছে পুরো দেশে। ৩,৫০০ নারী কর্মচারীর জন্য নতুন ড্রেস কোড দেয়া হলেও তা কার্যকরী নয় কংগ্রেসের ১৩০ নারী আইন প্রণেতার উপর। তবে এমন সিদ্ধান্তের সমালোচনাও করেছেন কংগ্রেসের অন্য নারী সদস্যরা। কংগ্রেস কি ধর্মীয় কোনো জায়গা? আমি আসলেই জানি না। মিনিস্কার্ট পরলে তো কাউকে অসম্মান করা হয় না। এত গুরুত্বপূর্ণ বিষয় থাকতে কংগ্রেস কেন নারীদের পোশাক নিয়ে এত মাতামাতি করছে বুঝতে পারছি না। নারীদের পোশাক সম্পর্কিত কংগ্রেসের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন পেরুর নারীরা। কংগ্রেসের মতো দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে নারীদের পোশাক নিয়ে এমন নির্দেশনা পুরুষতান্ত্রিক মন মানসিকতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। মিনিস্কার্ট ব্যানের সিদ্ধান্তকে সমর্থন করি। আমাদের বুঝতে হবে এটি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। অন্য যে কোনো প্রতিষ্ঠানের নিজের ইচ্ছে মতো পোশাক পরা গেলেও পার্লামেন্টের পরিবেশ আলাদা। মিনিস্কার্ট খোলামেলা পোশাক, আর আমাদের সবার দৃষ্টিভঙ্গি এক নয়। গ্রীষ্মকালে নারীদের পোশাক সম্পর্কিত নতুন নির্দেশনা পোস্টার আকারে প্রদর্শিত করেছে মানব সম্পদ বিভাগ এবং কংগ্রেস প্রশাসন। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।